বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যারা ইরানকে কেবলই এক অবরুদ্ধ দেশ ভেবে ভুল করেছিলেন, তাদের হিসাব আজ ওলটপালট। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধের দামামা, আর সেই রণক্ষেত্রের অকুতভয় সেনাপতি ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে তেহরান আজ এমন এক মাস্টার গেম খেলছে যা পারমাণবিক বোমার চেয়েও ধ্বংসাত্মক। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ যখন বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের সমতুল্য হাতিয়ার আছে, তখন কেঁপে ওঠে হোয়াইট হাউস, ঘুমোড়ে ইসরায়েলের নীতি নির্ধারকদের। কোনো ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমা নয়, ইরান আজ বিশ্ব অর্থনীতির রক চিপে ধরেছে তার ভৌগোলিক পরাক্রম দিয়ে। ওয়াশিংটন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিতে তেহরান আজ পুরোপুরি প্রস্তুত। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের কাছে এখন 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে। তেহরান যদি চায় তবে সামান্য সময়ের ব্যবধানে একে 90% উন্নীত করে অনায়াসে 10টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। যদিও ইরান বলছে তাদের কোনো মারণাস্ত্র তৈরির পরিকল্পনা নেই, তবে তারা পশ্চিমাদের জন্য এক অলঙ্ঘনীয় রেডলাইন বা চূড়ান্ত সীমা টেনে দিয়েছে। ট্রাম্প প্রশাসন যতই দাবি করুক যে তেহরান পারমাণবিক অস্ত্র বানাবে না, খোদ মার্কিন সামরিক কমান্ড কিন্তু জানে ইরানকে আর দমানো সম্ভব নয়। তেহরানের বার্তা পরিষ্কার, তাদের পারমাণবিক কার্যক্রমে বাধা দেওয়ার ক্ষমতা আজ আর কোনো পশ্চিমা শক্তির নেই। কিন্তু পারমাণবিক বোমার চেয়েও যে অস্ত্রটি ওয়াশিংটন ও ইসরায়েলকে সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে তা হলো কৌশলগত হরমুজ প্রণালী। এই জলপথকে মেদভেদেভ কেন পারমাণবিক অস্ত্রের সমতুল্য বললেন? কারণ বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় 20% পার হয় এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিকতা দেখায় তবে এই জলপথ নিমিষেই রণক্ষেত্রে পরিণত হবে। হরমুজ প্রণালীতে ইসরায়েল বা মার্কিন সংশ্লিষ্ট কোনো জাহাজ প্রবেশ করলেই তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরান যদি কেবল এই একটি জলপথের তালা বন্ধ করে দেয় তবে মুহূর্তের মধ্যে ধসে পড়বে পুরো বৈশ্বিক অর্থনীতি, হু হু করে বাড়বে জ্বালানির দাম। আর এটাই ইরানের আসল অদৃশ্য পারমাণবিক বোমা। খেলার মোড় এখানেই শেষ নয়। ইরানের কাছে রয়েছে এক বিধ্বংসী ব্যাকআপ অস্ত্র যার নাম বাব আল মান্দাব প্রণালী। লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করা এই কৌশলগত জলপথে রাজত্ব করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের গ্রিন সিগন্যাল পেয়ে হুথিরা ইতিমধ্যে ইসরায়েলি ও মার্কিন জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং এই সামুদ্রিক রুট চিরতরে বন্ধের হুঙ্কার দিয়েছে। একদিকে হরমুজ, অন্যদিকে বাব আল মান্দাব, এই দুই জলপথের চাবিকাঠি এখন তেহরানের হাতে। বৃহত্তর আঞ্চলিক সংঘাত শুরু হলে এই দুই জলপথ পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। মার্কিন প্রশাসনের সাথে সাময়িক সমঝোতা চললেও ইসরায়েল অনবরত যে চক্রান্তের জাল বুনছে, ইরান তার প্রতিটি চাল নস্যাৎ করতে প্রস্তুত। ইরান আজ আর কোনো রক্ষণাত্মক শক্তি নয়, মধ্যপ্রাচ্যের একক আধিপত্যবাদী নায়ক। লাল পতাকা উড়িয়ে শত্রুদের ঘায়েল করার যে শপথ তেহরান নিয়েছে তা কোনো ফাঁকা বুলি নয়। ভৌগোলিক অবস্থান, সামরিক তেজ আর অদম্য সাহসের ওপর ভর করে ইরান আজ মার্কিন ইসরায়েল অক্ষের সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছে। একটি যুদ্ধবিমান পড়ে যাচ্ছে আকাশ থেকে। প্যারাশুটে ঝুলে থাকা পাইলট শেষবারের মতো তাকালেন ওপরের দিকে, আর যা দেখলেন তা তাকে ফিরিয়ে নিয়ে গেল বাস্তবতা থেকে দূরে। আকাশ জুড়ে ভাসছে এক জীবন্ত জেলিফিশ, তার শরীর থেকে ঝুলছে অসংখ্য তাঁবু। কিন্তু এটা কোনো এলিয়েন নয়, এটা ইরানের ড্রোন বহর। আর এই দৃশ্যই এখন কাঁপন ধরিয়ে দিয়েছে মার্কিন সামরিক গোয়েন্দা মহলে। 3 এপ্রিলের ঘটনা। ইরানের আকাশে ভূপাতিত হলো একটি মার্কিন F-15 যুদ্ধবিমান। পুরো যুদ্ধে ইরানের ভূখণ্ডে এটাই যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হারানোর ঘটনা। বিমান থেকে বের হয়ে পড়া পাইলট পরে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে যা বর্ণনা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। তার ভাষায় একাধিক ড্রোন একসঙ্গে উঠছিল না, বরং তারা যেন একটাই জীবন্ত সত্তা। বড় ড্রোনের নিচে ঝুলে থাকা ছোট ছোট ড্রোন, ঠিক যেমন জেলিফিশের শরীর থেকে ঝুলে থাকা তার তাঁবুগুলো। মার্কিন সেনা সদস্যরা নাকি এই কৌশলকে রসিকতা করে বলেছেন সত্যিকারের এলিয়েন প্রযুক্তি। কিন্তু রসিকতার আড়ালে লুকিয়ে আছে এক গুরুতর সত্য। বিশেষজ্ঞরা বলছেন পাইলটের বর্ণনা মিলে যায় প্রযুক্তির জগতে যাকে বলে ওয়ান টু মেনি মেশ নেটওয়ার্কিং এর সঙ্গে। একজন অপারেটরের নিয়ন্ত্রণে একসঙ্গে চলতে পারে অসংখ্য ড্রোন, যারা নিজেদের মধ্যে সরাসরি তথ্য বিনিময় করে। একটা ড্রোন ধ্বংস হলেও পুরো নেটওয়ার্ক থেমে থাকে না, তথ্য মুহূর্তে পুনর্বিন্যস্ত হয়ে যায় বাকি ড্রোনগুলোর মধ্যে। রাডার জ্যাম করা, জিপিএস সিগন্যাল বিভ্রান্ত করা, শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া, সবকিছুই করতে পারে এই ঝাঁক একসঙ্গে নিখুঁত সমন্বয়ে। বিশ্লেষকদের ভাষায় এটা আকাশে ভাসমান এক জীবন্ত মাইনফিল্ড, যা শত্রুর জন্য পুরো আকাশ সীমাকেই করে তোলে বিপজ্জনক এক ফাঁদ।
আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই ধরনের সুসমন্বিত ড্রোন ছাঁদ আর ম্যাশ নেটওয়ার্কিং প্রযুক্তিতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশ রাশিয়া আর চীন বলে বিবেচিত হয়। তাই পাইলটের বর্ণনা যদি সত্যি হয় তাহলে এটাই ইঙ্গিত দেয় নিজের মিত্রদের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে ইরান পৌঁছে গেছে যুদ্ধক্ষেত্রের এক নতুন মাত্রায়। যে দেশকে কয়েক মাস আগেও সাদামাটা সামরিক শক্তি ভাবা হতো, আজ তার আকাশযুদ্ধ কৌশল নিয়েই বিভক্ত হয়ে পড়েছে খোদ মার্কিন গোয়েন্দা সম্প্রদায়। উদ্ধার অভিযানও কম নাটকীয় ছিল না। পাইলটকে উদ্ধার করা হয় কয়েক ঘন্টার মধ্যে, কিন্তু অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা একদিনের বেশি সময় পাহাড়ি এলাকায় লুকিয়ে থেকে অবশেষে উদ্ধার পান। উদ্ধার অভিযান চলাকালে একটি A-10 অ্যাটাক বিমানও ভূপাতিত হয়, যদিও তার পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পুরো ঘটনা প্রমাণ করে কতটা বিপজ্জনক আর বিশৃঙ্খল হয়ে উঠেছিল সেই অভিযান। ইউক্রেন যুদ্ধে যেমন সস্তা ড্রোন প্রথমবার ধ্বংস করেছিল ব্যয়বহুল যুদ্ধ বিমান, ইরানও কি ঠিক তেমনই এক নতুন যুগের দরজা খুলে দিয়েছে? ইরান আর রাশিয়া দুই পক্ষই এই প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে অস্বাভাবিক রকম নীরব, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে জোরালো বার্তা দিচ্ছে প্রতিপক্ষকে। ভবিষ্যতের আকাশযুদ্ধ কেমন হবে সেটা আন্দাজ করাও এখন প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন। পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে কি দিল ইরান? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে আর চুপ থাকতে পারল না তেহরান। নিজেদের শক্তি অর্জনের লড়াইয়ে এক চুলো পিছিয়ে থাকতে রাজি নয় ইরান। আর তাই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এলো এমন এক ঘোষণা যা শুনে পশ্চিমাদের বুক কাঁপতে বাধ্য। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে শুরু করলো তেহরান? আর ঠিক কবেই বা ঘটবে সেই উত্তাপ? টানা 40 দিন ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো সেই যুদ্ধে নিজেদের বিপুল ক্ষতি ডেকে এনেছে ইহুদিবাদীরা। আর এবার সেই ভুলের চরম মাসুল গুনতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা সহ পশ্চিমা দেশগুলো বারবার দাবি করে আসছিল পারমাণবিক অস্ত্র তৈরির একদম তার প্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। দেশটির কাছে রয়েছে অন্তত 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। অর্থাৎ চাইলেই সেই ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করে ফেলতে পারে ইরান। আর এবারে সেই সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েই তেহরান জানিয়ে দিল পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই দেশটির সামনে। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র অর্জনই এখন ইরানের জন্য অপরিহার্য। এর মধ্য দিয়েই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাঝে ক্ষমতার এক ভারসাম্য তৈরি হবে, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সংঘাতে নামার আগে শত্রুরা বারবার ভাবতে বাধ্য হবে। যদিও এখনো ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঠিক এই মুহূর্তে ইহুদিবাদীরা বুকে কাঁপুন ধরানোর মতো আরেকটি তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময়ও যে থেমে থাকেনি ইরানের অস্ত্র উন্নয়নের যাত্রা, সে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, সেনাবাহিনী এবং সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC যৌথভাবে তৈরি করেছে আরও উন্নত মানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, আরাশ-2 এর মতো অত্যাধুনিক ড্রোনও তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ইরান। তার ভাষায় খুব শীঘ্রই এসব অস্ত্রের আসল ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্বকে জানিয়ে দেবে তেহরান। আর এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে ইরান। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্য বাস্তবায়নে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আবারও তার চিরচেনা আগ্রাসী সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র। আর তেমনটা ঘটলে নাকি ইরানের আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। ইয়া হোসেন, শত্রুর রক্তচক্ষু উপড়ে ফেলতে তৈরি ইরান। শত্রুরা ভেবেছিল মেরুদণ্ড ভেঙে দেবে, তারা ভেবেছিল একটি আঘাতে স্তব্ধ করে দেবে তেহরানের গর্জন। কত বড় ভুল, কত বড় ঐতিহাসিক মূর্খতা। সাম্রাজ্যবাদী শক্তির কাপুরুষোচিত চক্রান্তে 86 বছর বয়সী মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ ইরানকে দমাতে তো পারেনি, উল্টো গোটা পারস্য জুড়ে জ্বালিয়ে দিয়েছে এক অগ্নিকুণ্ড। তেহরানের আকাশে বাতাসে এখন আর শুধু শোকের ছায়া নেই, সেখানে এখন উঠছে প্রতিরোধের বারুদ।
প্রতিটা ইরানের চোখে এখন অদম্য প্রতিশোধের আগুন। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাদামি বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, এই জাতি কোনো পরিস্থিতিতেই মাথা নত করার জন্য তৈরি হয়নি। শত্রুর প্রতিটি রক্তচক্ষুকে উপেক্ষা করে এক অজয় শক্তির বার্তা নিয়ে গর্জে উঠেছে বীর দর্পে এগিয়ে চলা ইরানি জাতি। শত্রুপক্ষ হয়তো ভেবেছিল নেতার বিদায়ের পর ইরান দিশেহারা হয়ে পড়বে, কিন্তু তারা ভুলে গেছে এই জাতি শাহাদাতের রক্ত দিয়ে ইতিহাস লিখতে জানে। আয়াতুল্লাহ আলী খামেনির পুরো জীবনটাই ছিল সাহস, ত্যাগ আর দূরদর্শিতার এক বিরল উপাখ্যান। তিনি শুধু ইরানের নেতাই ছিলেন না, বিশ্বজুড়ে শোষিত ও মজলুম মানুষের জন্য ছিলেন এক অনুপ্রেরণার মশাল। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। 1,50,00,000 ঢল, বিশ্বের বুকে সবচেয়ে বড় শক্তির প্রদর্শন। 4 জুলাই থেকে শুরু হওয়া এই দাফন প্রক্রিয়া কেবল কোনো শোক প্রকাশের আনুষ্ঠানিকতা নয়, এটি আসলে বিশ্বের বুকে ইরানের শক্তির এক ভয়ঙ্কর ও বিশাল প্রদর্শন। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় সমবেত হতে যাচ্ছে 15 থেকে 20 মিলিয়ন, হ্যাঁ প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ। বিশ্ববাসী তাকিয়ে দেখবে নেতার বিদায় মানেই বিপ্লবের সমাপ্তি নয়, বরং এটি সাম্রাজ্যবাদের পতন ঘণ্টার এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। এই ঐতিহাসিক মহাযাত্রা তেহরান থেকে শুরু হয়ে পৌঁছাবে পবিত্র শহর কোমে। সেখান থেকে সীমানা পেরিয়ে এই প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়বে ইরাকের কারবালা ও নাজাফের মতো ঐতিহাসিক স্থানগুলোতে। আগামী 9 জুলাই মাশহাদে চূড়ান্ত সমাধিস্থ করার আগ পর্যন্ত প্রতিটি রাজপথ পরিণত হবে মানুষের উত্তাল সমুদ্রে। ইরাক ও ইরানের এই অভূতপূর্ব যৌথ গণসমায়েত আসলে মার্কিন ইসরায়েলি ঐক্যের সমস্ত অপপ্রয়াসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক অঘোষিত যুদ্ধের মুহুরা। আকাশ, স্থল ও জলসীমা সিল্ড, ভুল হিসাব করলেই ধ্বংস। ইরানের বীর সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই দেশের সীমান্ত সুরক্ষায় জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। স্থলভাগ থেকে পারস্য উপসাগরের জলসীমা এমনকি আকাশের প্রতিটি ইঞ্চি এখন ইরানি সেনার নিশ্ছিদ্র এবং কঠোর নজরদারিতে। ক্ষেপণাস্ত্রের ট্রিগারে হাত রেখে প্রস্তুত রয়েছে রিভলিউশনারি গার্ডস। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়াস স্পষ্ট ভাষায় বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি কোনো দেশ বা বহির শক্তি ইরানের এই শোকের আবহাওয়াকে দুর্বলতা মনে করে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করতে আসে, তবে তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, নির্মম ও কঠোরতম জবাব। মানচিত্র থেকে চিরতরে মুছে যেতে পারে শত্রুর ঘাঁটি। ফেব্রুয়ারি মাসের সেই কালো দিন এবং ইরানের নতুন সূর্যোদয়। ফেব্রুয়ারি মাসের সেই কালো দিনে যুদ্ধের প্রথম আঘাতেই ইরান হারিয়েছিল তার অভিভাবককে, কিন্তু রক্তে যার প্রতিরোধ তাকে কি আর বুলেটে দমানো যায়? এই আঘাত ইরানের প্রতিটি নাগরিককে আরো বেশি সংহতিবদ্ধ করেছে, বুকের ভেতর জ্বালিয়ে দিয়েছে এক অপরাজেয় দেশপ্রেমের স্ফুরণ। যুদ্ধে জিতেও যুক্তরাষ্ট্র কেন হেরে গেল ইরানের কাছে? ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, যুদ্ধ বিমান উড়ল, সবচেয়ে আধুনিক অস্ত্রভান্ডার নামানো হলো ময়দানে, তারপরও যুদ্ধ শেষে টেবিলে বসতে হলো যুক্তরাষ্ট্রকেই। ইরান কিন্তু সরে যায়নি এক পাও। প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন শেষমেশ যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো? আর ইরান কিভাবে সেই ঝড়ের মুখেও নিজের জায়গা ধরে রাখলো? যুদ্ধ মানে কি জয়? যুদ্ধ কি শুধু বোমা, ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান দিয়ে জেতা যায়, নাকি প্রকৃত জয় নির্ধারিত হয় রাজনৈতিক লক্ষ্য অর্জনের মাধ্যমে? বাইরের চোখে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আজও বিশ্বের সবচেয়ে আধুনিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন আর প্রকৃত রাজনৈতিক লক্ষ্য অর্জন এই দুটো কখনোই এক জিনিস নয়। ওয়াশিংটন এই অভিযানকে দেখাতে চেয়েছিল নিজেদের প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের পক্ষে টেনে আনার সুযোগ হিসেবে, কিন্তু যুদ্ধ শেষে সেই লক্ষ্য আদৌ কতটা পূরণ হলো সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পুরো পরিস্থিতি বোঝাতে একটি তীক্ষ্ণ শব্দ ব্যবহার করেছে, স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস, অর্থাৎ কৌশলগত অন্ধত্ব। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বারবার স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় বলে ধরে নেয়, অথচ দীর্ঘমেয়াদী রাজনৈতিক আর ভূ রাজনৈতিক পরিণতি হিসেব করতে গিয়ে বারবার পিছিয়ে পড়ে। ঠিক সেটি ঘটল ইরানের ক্ষেত্রেও। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়া এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের দিকে টেনে আনা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও বাস্তবতা বলছে অন্য কথা। ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই টিকে রইল। অঞ্চলের শক্তির ভারসাম্যেও এলো না কোনো বড় পরিবর্তন, উল্টো জন্ম নিল নতুন নতুন নিরাপত্তা সংকট, যার বড় খরচ এখন বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই।
এই যুদ্ধের সবচেয়ে ভারী মূল্য চোকাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের পকেট থেকে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি আর লজিস্টিক সক্ষমতা ধরে রাখতে ওয়াশিংটনকে ঢালতে হচ্ছে বিপুল অর্থ। শুধু তাই নয়, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য আর বৈশ্বিক অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন চাপ, যার আঁচ লাগছে যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের গায়ে। কূটনৈতিক ফ্রন্টেও চাপ কম নয়। যে সংকট তৈরিতে নিজেদের ভূমিকা ছিল, সেই সংকট সামাল দিতেই এখন বিপুল রাজনৈতিক শক্তি খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই সংকুচিত হয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। একদিকে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি আর ভেতরে ভেতরে বাড়তে থাকা রাজনৈতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। ডিফেন্স ওয়ানের বিশ্লেষণে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, পশ্চিমা জোটের ভেতরকার দূরত্ব। ইউরোপের অনেক দেশের ধারণা, যুক্তরাষ্ট্রের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তে তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি, অথচ যুদ্ধের অর্থনৈতিক আর নিরাপত্তাগত বোঝা তাদেরও কাঁধে নিতে হচ্ছে। ফলাফল, দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের নেতৃত্বের প্রতি মিত্রদের আস্থা টলে যাওয়ার আশঙ্কা এখন বাস্তব। হরমুজ প্রণালীতে ইরানের ফাঁদ। যুক্তরাষ্ট্রের কি এবার মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে? মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটি কেঁপে উঠল বিস্ফোরণে। যে যুদ্ধবিরতি সই হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে, তা যেন কাগজেই সীমাবদ্ধ থেকে গেল। প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে কি সত্যি কোণঠাসা করে ফেলেছে ইরান? 2026 সালের জুনে দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন, যার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়া। কিন্তু চুক্তির কালি শুকানোর আগেই সম্পর্ক আবার তিক্ত হতে শুরু করে। ইরানের অভিযোগ, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নীরব দর্শকের ভূমিকায় থেকে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। তেহরানের ভাষায় এটাই সমঝোতার সবচেয়ে বড় লঙ্ঘন। সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ইরানের হাতে। কিন্তু মার্কিন নৌবাহিনী এই সরু জলপথে নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে, নতুন করে মাইন ক্লিয়ারিং অভিযান চালিয়ে এবং বিকল্প নৌপথ খুলে কার্যত ইরানের নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ জানায়। তেহরানের দৃষ্টিতে এটি স্পষ্ট এক প্ররোচনা। চুক্তির শর্ত মেনে চলার বদলে যুক্তরাষ্ট্র যেন নতুন করে সংঘাত উস্কে দেওয়ার সুযোগ খুঁজছিল। এই প্রেক্ষাপটে আসে সেই সিদ্ধান্তমূলক মুহূর্ত। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC মাত্র 1 ঘন্টার ব্যবধানে কুয়েত ও বাহরাইন সহ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। IRGCর ভাষ্য অনুযায়ী এটি ছিল যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি ভঙ্গের বিপরীতে প্রয়োজনীয় জবাব। মার্কিন কেন্দ্রীয় কমান্ড অবশ্য এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে একটি জাহাজের ড্রোন হামলার পরই তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং রাডার স্থাপনায় পাল্টা হামলা চালায়। তেহরানের বার্তা স্পষ্ট, হরমুজ প্রণালী দিয়ে অনুমোদনহীনভাবে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তা চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তার জবাব হবে আগের চেয়েও কঠোর। এই হুঁশিয়ারির পেছনে আছে বাস্তব অর্থনৈতিক শক্তি। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সরু জলপথ দিয়েই যাতায়াত করে। জাতিসংঘের বাণিজ্য তথ্য বলছে, সংঘাত শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় বন্দরগুলোতে অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচল প্রায় থমকে গেছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরান কেবল সামরিক শক্তি নয়, বরং ভৌগোলিক অবস্থানকেই এখন তাদের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলেছে। হরমুজ প্রণালী বন্ধ রাখা মানেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করা, যা যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী উভয়কেই চাপে ফেলে। এই বাস্তবতাই যুক্তরাষ্ট্রকে বারবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে বাধ্য করেছে বলে তেহরানের দাবি। আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি একাধিকবার জানিয়েছেন, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। তেহরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে এই সক্ষমতা কতটা কাজে লাগানো হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। চীন, রাশিয়া, ইরান অক্ষের তোপে পালাচ্ছে আমেরিকা, পারস্যের সিংহের গর্জন এবং ওয়াশিংটনের পিছু হটা।
মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এখন আর মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র দাপট নেই। সেখানে এখন শুধু পারস্যের সিংহের গর্জন। চীন, রাশিয়া আর ইরানের ত্রিমুখী শক্তিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে এক মহাপ্রলয়। যে ওয়াশিংটন এতকাল এই অঞ্চলে ছড়িয়ে ঘুরিয়েছে, তারা এখন তল্পিতল্পা গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। তেহরানের হুঙ্কারে কাঁপছে তেল আবিব থেকে ওয়াশিংটন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক অভেদ্য দেয়াল এখন আমেরিকার সামনে দাঁড়িয়ে। এই দেয়ালের নাম চীন, রাশিয়া, ইরান অক্ষ। ইরান আমেরিকা ছায়াযুদ্ধে চূড়ান্ত বিজয় গাথা লিখেছে তেহরান। এটা শুধু ফাঁকা বুলি নয়, রণক্ষেত্রের কঠিন বাস্তবতা। একদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ইস্পাত কঠিন মনোবল, অন্যদিকে দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সমর্থন। এই দুইয়ের মেলবন্ধনে মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছে পারস্যের সিংহরা। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ আজ পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করছে। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুর সমস্ত ছক ভেস্তে দিয়েছে ইরান। মার্কিন রণতরী আর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আজ অসহায়। তেহরানের এই রণকৌশলের সামনে টিকতে না পেরে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন বাহিনী। পুতিনের বন্ধুত্ব, রাশিয়ার MI হেলিকপ্টার চুক্তি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইরানের কত বড় বন্ধু তার প্রমাণ এবার প্রকাশ্য। শুধু মুখের কথা নয়, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব এখন রূপ নিয়েছে সামরিক ও কৌশলগত চুক্তিতে। মস্কোতে আনুষ্ঠানিকভাবে একটি বড় চুক্তি সই করেছে ইরানের রেড ক্রিসেন্ট এবং রুশ প্রতিনিধি দল। চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে 21টি অত্যাধুনিক MI হেলিকপ্টার কিনতে যাচ্ছে তেহরান। 2027 সালের মার্চের মধ্যেই প্রথম চালানির 4টি হেলিকপ্টার পৌঁছে যাবে পারস্যের মাটিতে। এই হেলিকপ্টারগুলো শুধু ত্রাণ বা রসদ সরবরাহের কাজেই লাগবে না, এর ভেতরে লুকিয়ে আছে পুতিনের দেয়া এক বড় চমক। এই আকাশযানগুলোতে যুক্ত থাকছে অত্যন্ত উন্নত নাইট ভিশন প্রযুক্তি। এর অর্থ হলো ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিখুঁতভাবে অপারেশন চালাতে পারবে এই চপারগুলো। পাশাপাশি এতে থাকছে আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম। দুর্যোগে কিংবা যুদ্ধে সবখানেই এই রুশ প্রযুক্তি ইরানকে দেবে এক অনন্য সুবিধা। বেজিং তেহরান অক্ষ, চীনের দীর্ঘমেয়াদী বাজি। শুধু রাশিয়া নয়, চীনকে নিয়েও সমান আত্মবিশ্বাসী তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় হুঙ্কার ছেড়েছেন। তিনি বলেছেন, তেহরান কেবল চীনের একজন সাধারণ বাণিজ্যিক গ্রাহক নয়, ইরান হলো চীনের একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। বেজিংকে এটা বিশ্বাস করতে হবে যে ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক জোটে এই দুই দেশ একসঙ্গে নেতৃত্ব দেবে। নতুন কোনো বিশ্ব ব্যবস্থা বা ব্লক তৈরি হলে চীন ও ইরান হবে তার অপরিহার্য সদস্য। ইরানি নীতি নির্ধারকদের মতে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বেইজিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ওসব এখন কেবলই কাগজের বাগ। চীন ও ইরান সই করেছিল এক যুগান্তকারী 25 বছর মেয়াদী ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এই একটি চুক্তি আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। রাজনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে আঞ্চলিক সহযোগিতা, সব ক্ষেত্রেই দুই দেশের দীর্ঘমেয়াদী ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে। মিত্রকেই শাসালেন ভ্যান্স। ইরানের চালে কোণঠাসা ইসরায়েল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। দশকের পর দশক ধরে যে সম্পর্ককে অটুট ধরে নেওয়া হয়েছিল, সেই ওয়াশিংটন তেল আবিব পক্ষে আজ স্পষ্ট ফাটল। আর সেই ফাটলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ইরান। তেহরান কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু কূটনীতির বোর্ডে এমন একটি চাল দিয়েছে যেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দিয়েই তার পুরনো মিত্রকে সরাসরি শাসাতে বাধ্য করেছে। এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্প। যে মন্তব্য কাঁপিয়ে দিল সব হিসাব। জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ, সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সরাসরি ইসরায়েলের নেতৃত্বের উদ্দেশ্যে বললেন, বাস্তবতাটা বুঝতে শেখা প্রয়োজন। এই একটি লাইন আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অনেক কিছু বলে দেয়। মিত্রকে প্রকাশ্যে এভাবে সতর্ক করা হয় না যদি না সম্পর্কে সত্যি বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু কেন এই মন্তব্য? কিসের আগে ফুঁসলেন ভ্যান্স? ঘটনার শিকড়ে ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি করেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অন্দরমহলে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের মন্ত্রী ও নীতি নির্ধারকদের অনেকেই এই সমঝোতাকে বললেন তেহরানের কাছে মার্কিন প্রশাসনের নতি স্বীকার। সমালোচনা শুধু কূটনৈতিক ভাষায় থামেনি, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণও এলো। আর তখনই ভ্যান্স ধৈর্য হারালেন।
যা বললেন ভ্যান্স, যা শুনতে হলো ইসরায়েলকে। ভ্যান্সের বার্তা ছিল কঠোর, স্পষ্ট এবং একদম সরাসরি। তিনি মনে করিয়ে দিলেন, গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ ও ভূখণ্ড রক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষা সরঞ্জামের 2/3 এসেছে আমেরিকার হাত ধরে। মার্কিন করদাতাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে যারা নিজেদের বাঁচাচ্ছে, তাদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই থামলেন না, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন, সমালোচনা করা সহজ, কিন্তু বিকল্প প্রস্তাবটা ঠিক কি? তারপর বললেন সেই কথা যেটা ইসরায়েলের রাজনৈতিক মহলে এখনো অনুরণিত হচ্ছে, কোনো সমস্যার সমাধান কেবল শক্তি প্রয়োগ বা ধ্বংসযজ্ঞ দিয়ে চিরস্থায়ী হয় না। ইরান যে চালটা দিয়েছে, এখন একটু পেছনে ফিরে তাকান। ইরান কি সত্যিই দুর্বল হয়ে টেবিলে এসেছে, নাকি এটা তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? লেবানন সীমান্তে সংঘাত চলছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে ইরান আলোচনার টেবিলে বসে দেখাচ্ছে, আমরা শান্তি চাই, আমরা কথা বলতে রাজি। এই একটি পদক্ষেপ ইসরায়েলকে কোণঠাসা করে দিয়েছে, কারণ এখন ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায়, বিশ্বের চোখে সে হয়ে যায় শান্তি বিরোধী পক্ষ, আর যদি থামে তাহলে ইরানের কূটনৈতিক বিজয় স্বীকার করতে হয়। দুদিকেই ইসরায়েলের জন্য সংকট। ভ্যান্স একটি কথা বলেছেন যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তিশালী মিত্র ইসরায়েলের অবশিষ্ট নেই। এটা শুধু তথ্য নয়, এটা সতর্কবার্তা। এটা বলছে, মিত্রকে হারানোর সামর্থ্য তোমার নেই, তাহলে মিত্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো কোন সাহসে? ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। তারা ঘোষণা করেছে নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তারা রাখে। কিন্তু সেই ঘোষণা এখন অনেকটাই ফাঁকা গর্জনে পরিণত হচ্ছে, কারণ সবচেয়ে বড় মিত্রটাই এখন অন্য পথে হাঁটছে। দক্ষিণ লেবাননের সীমান্ত এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের 4 এলিট সেনা খতম। নিহতদের মধ্যে আছেন খোদ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট দর গেদালিয়াবের সিমসন। তেল আবিবের সামরিক সদর দপ্তরে এখন শুধু কান্নার রোল আর প্রতিশোধের চিৎকার। এই চরম পরাজয়ে দিশেহারা হয়ে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির হুমকি দিয়েছেন গোটা লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার। ইসরায়েলি আগ্রাসনের এই দানবীয় রূপের সামনে মধ্যপ্রাচ্যের একমাত্র অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি দম্ভের মুখে লেবাননকে রক্ষা করতে ইরান এখন নায়কের আসনে। সীমান্তের ট্র্যাজেডি ও ইসরায়েলের দম্ভ চূর্ণ। দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা সহজেই আধিপত্য বিস্তার করবে, কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সুনিপুণ অ্যাম্বুশে মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায় ইসরায়েলি অহংকার। 4 সেনা নিহতের খবর ছড়িয়ে পড়তেই তেল আবিবের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। বিশেষ করে ব্যাটালিয়ন কমান্ডার সিমসনের মৃত্যু ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মনোবলকে গুঁড়িয়ে দিয়েছে। এই ক্ষয়ক্ষতি আড়াল করতেই এখন ইসরায়েলের কট্টর ডানপন্থীরা উন্মাদের মতো আচরণ করছে। ইতামার বেন গাভিরের উস্কানি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির সরাসরি লেবাননের হাজারো মাইল কোল খালি করার হুমকি দিয়েছেন। তিনি পুরো অঞ্চলকে মানচিত্র থেকে মুছে ফেলার ডাক দিয়েছেন। এই উন্মাদনা প্রমাণ করে মাঠ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধাদের মার খেয়ে ইসরায়েল কতটা মরিয়া। মার্কিন ইসরায়েল দ্বিমুখী নীতি ও ফ্রান্সের অসহায়ত্ব। লেবানন ইস্যুতে পশ্চিমা জোটের ভেতরেই এখন তীব্র ফাটল। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করছেন, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সচল রাখছেন। ট্রাম্পের এই তথাকথিত উদ্বেগ আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন মুখ বাঁচানোর একটি চেষ্টা মাত্র। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের কোনো বিধিনিষেধ তিনি মানবেন না। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েলবুরো যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানাচ্ছেন যেন তারা ইসরায়েলকে থামায়। কিন্তু বাস্তবতা হলো পশ্চিমা পরাশক্তিগুলো মুখে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে ইসরায়েলি যুদ্ধাপরাধের অংশীদার। তারা লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। ইরান লেবাননের সার্বভৌমত্বের আসল ত্রাতা। পশ্চিমাদের এই ভণ্ডামি এবং ইসরায়েলের আগ্রাসনের মুখে লেবানন যখন অভিভাবকহীন, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইরান। তেহরান কেবল ফাঁকা বলি বা যুদ্ধের হুমকি দেয় না, তারা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আসল কারিগর। যুদ্ধবিরতির নামে ইসরায়েলি প্রতারণা। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাদের পুরনো স্বভাব অনুযায়ী সেই সমঝোতা লঙ্ঘন করেছে। তাদের আসল উদ্দেশ্য শান্তি নয়, বরং দক্ষিণ লেবাননের খনিজ ও কৌশলগত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা লেবাননের অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রাখবে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের ওপর জাতিগত নিধনযজ্ঞ। আর এই আগ্রাসনের সামনে ইরান একাই প্রতিরোধ প্রাচীর গড়ে তুলেছে। অবিরাম ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে এখন মানবিক বিপর্যয় চরমে।
হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, লাখ লাখ মানুষ নিজ ভূমিতে উদ্বাস্তু হয়ে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যেতে হবে জেনেও কেন মরছ? হিজবুল্লাহর এক ভিডিওতে কাঁপছে ইসরায়েল। একটি ভিডিও, কয়েকটি ছবি আর একটি প্রশ্ন, যদি এমনিতেই চলে যাবে তাহলে শেষজন হয়ে কেন মরছ? হিজবুল্লাহ এই বার্তাটা ছেড়ে দিল ঠিক সেই মুহূর্তে যখন ইসরায়েলি মিডিয়া নিজেই লেবাননের যুদ্ধক্ষেত্রকে বলছে বিপর্যয়। যখন একদিনে 4 জন সেনা মারা গেছেন, একজন ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন, আরো 5 জন আহত। বুলেট দিয়ে নয়, একটি প্রশ্ন দিয়ে ইসরায়েলের বুকে ছুরি বসিয়ে দিল হিজবুল্লাহ। আর এই পুরো ঘটনার পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে নীরবে, কৌশলে, অদৃশ্যভাবে, তার নাম ইরান। মনস্তাত্ত্বিক যুদ্ধ, অস্ত্রের চেয়েও ধারালো। যুদ্ধে শুধু গুলি চলে না, মাথাও চলে। হিজবুল্লাহর এই ভিডিওটা কোনো সাধারণ প্রচারণা নয়, এটি সুনির্দিষ্ট লক্ষ্যে ছোড়া একটি মনস্তাত্ত্বিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েলি সমাজের ভেতরে প্রশ্ন তোলা, সন্দেহ ঢোকানো, মনোবল ভাঙা। বার্তাটা সরল কিন্তু ভয়ঙ্কর কার্যকর। ইসরায়েলি সরকার নিজেই স্বীকার করেছে লেবানন থেকে সরে আসার কথা। আমেরিকার সঙ্গে ইরানের চুক্তিতে লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতির কথা আছে। তাহলে ইসরায়েলি সেনারা এখনো কেন মাটি আঁকড়ে আছেন? কার জন্য মরছেন? এই প্রশ্নটা যখন একজন ইসরায়েলি মা করেন, যখন একজন সৈনিকের বাবা করেন, তখন সেটা আর শুধু প্রশ্ন থাকে না, সেটা রাজনৈতিক চাপ হয়ে ওঠে। নেতানিয়াহুর উপর চাপ। হিজবুল্লাহ জানে এই খেলা, আর এই খেলা শিখিয়েছে ইরান। একদিনে 5 সেনা, ইসরায়েলি মিডিয়া বলছে বিপর্যয়। কাফার তেবনে, দক্ষিণ লেবানন, হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি আঘাত করলো একটি ইসরায়েলি ট্যাঙ্কে। 4 জন নিহত, তাদের মধ্যে 52তম ব্যাটালিয়নের কমান্ডার, যিনি মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছিলেন। একটি ব্যাটালিয়নের কমান্ডার মাঠে মারা যাওয়া সাধারণ ক্ষতি নয়, এটি সামরিক নেতৃত্বে আঘাত, এটি মনোবলে আঘাত। ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে নিশ্চিত হয়েছে ঘটনাটা কোনো কারিগরি ত্রুটি নয়, সরাসরি হিজবুল্লাহর নির্ভুল হামলা। কয়েক ঘন্টার মধ্যে আবার হামলা, এবার ড্রোন, আরো 5 জন আহত, একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি মিডিয়া সেই দিনটিকে বর্ণনা করেছে একটি মাত্র শব্দে, বিপর্যয়। নেতানিয়াহুর দ্বিমুখী চাপ, ভেতরে আর বাইরে, দুদিক থেকেই চাপে নেতানিয়াহু। বাইরে ট্রাম্প ইতিমধ্যে ইরানের সঙ্গে সমঝোতার স্মারক সই করে ফেলেছেন, সেই চুক্তিতে লেবানন ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা আছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে বলেছেন ইসরায়েলের বৈরুত হামলা এই কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। ভেতরে ইসরায়েলি সমাজে প্রশ্ন উঠছে, প্রতিদিন কফিন ফিরছে, পরিবারগুলো জানতে চাইছে এই যুদ্ধের শেষ কোথায়। কিন্তু নেতানিয়াহু পিছু হচ্ছেন না, বরং তিনি ওয়াশিংটনে লবিং করছেন। রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব আর কংগ্রেসের মিত্রদের মাধ্যমে ইরান চুক্তির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছেন। সিনেটর বিল ক্যাসিডি বললেন এটা দশকের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ব্যর্থতা। টেড ক্রুজ বললেন চুক্তির শর্তগুলো বিপজ্জনক, কিন্তু ট্রাম্প সই করে ফেলেছেন, চাকা ঘুরতে শুরু করেছে। ইরানের নীরব বিজয়, এই পুরো ছবিটা এক ধাপ পিছিয়ে দেখলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়। ইরান সরাসরি যুদ্ধ করেনি লেবাননে, ইরানের সেনা মারা যায়নি কাফার তেবনিতে, কিন্তু হিজবুল্লাহ যে অস্ত্র ব্যবহার করেছে, যে কৌশলে হামলা করেছে, যে সময়ে মনস্তাত্ত্বিক ভিডিও ছেড়েছে, এই পুরো পরিকল্পনার পেছনে তেহরানের ছাপ অস্বীকার করার উপায় নেই।